গত দুদিন আগে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, যিনি 2021 সালে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের হয়ে আহ, রাজনৈতিক যে স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন, সেই স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর একটি সর্বভারতীয় চ্যানেলে বলছেন যে 2018 সালে 2019 সালে যে নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন, সে নির্বাচনে 18টি আসন এই রাজ্য থেকে বিজেপি জয়লাভ করেছিল এবং এই 18টি আসন এবার কমবে না। অর্থাৎ 2024 সালে এই 18টি আসন কমবে না, বরং বিজেপি আরো ভালো ফল করবে এবং বিজেপির আসন সংখ্যা বাড়বে বলেই তিনি মত প্রকাশ করেছেন। কিন্তু কি এমন হলো যে প্রশান্ত কিশোর এরকম ভাবে তিনি বাংলা নিয়ে এতদিন কাজ করেছেন, কিন্তু তিনি বলছেন এই বাংলায় বিজেপির সংগঠন বেশ ভালো আছে এবং অ্যান্টি ইনকামবেন্সি জন্য তৃণমূল সরকারের একটা আহ, মানে জনগণের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে এবং সেটাকে কি করে কাটাবে তৃণমূল কংগ্রেস, এবং সত্যি সত্যি লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা বেশ ভালো হবে। তো আমরা আগে শুনে নেব আপনাদের সামনে সেই যে ইন্টারভিউটি সর্বভারতীয় চ্যানেলে প্রকাশিত হয়েছে, সেই ইন্টারভিউটি আমরা দেখি যে সেখানে প্রশান্ত কিশোর কি বলেছেন। बंगाल में 18 सीट्स पिछले चुनाव में, लोकसभा चुनाव में बीजेपी को मिली थी। बंगाल आपने बहुत नजदीक से देखा है, काफी काम किया है। इस बार ग्राउंड सिचुएशन क्या है? खास करके संदेश खाली का जो मुद्दा उठा है वो तृणमूल कांग्रेस को नुकसान करेगा, बीजेपी को क्या देखिए, मैं फायदा? बंगाल में अभी जमीन पे नहीं हूं, मैं फर्स्ट हैंड, मेरा कोई एक्सपीरियंस नहीं है, लेकिन संदेश खाली जैसे जब भी मुद्दे आते हैं तो नो मैटर व्हाट यू क्लेम, जो रूलिंग पार्टी है उसको उसका नुकसान होगा ही होगा। बट संदेश खाली, विथ और विदाउट संदेश खाली, बीजेपी हैज बीन ऑन अपसर्ज इन बंगाल। मेक नो मिस्टेक, लॉट ऑफ पीपल सिटिंग इन दिल्ली दे थिंक कि बंगाल में तो बीजेपी खत्म हो गई। बीजेपी आज भी वहां बहुत मजबूत पॉलिटिकल फोर्स है, एंड विथ द इंक्रीजिंग एंटी इनकम्बेंसी अगेंस्ट टीएमसी, क्योंकि उनके 12-13 साल हो गए सरकार में, TMC will find it increasingly difficult to defend their territory. So to that extent, I do not see BJP going down below what they got in 2019. मुझे ऐसा लगता है कि लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर, बहुत अच्छे नंबर आ सकते हैं। প্রশান্ত কিশোর বলছেন, আমার মনে হয় এবারে লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি আসন সংখ্যা বেশ ভালো হবে। অর্থাৎ আগেরটাকে ডাউন হবে তিনি বলছেন না, কিন্তু এবারে আসন সংখ্যা একটা খুব ভালো হবে। অর্থাৎ তিনি ঠাড়ে ঠোঁটে বোঝাতে চাইলেন হয়তো বিজেপির আসন সংখ্যা বাড়বে। তাহলে গতবার ছিল 18টি, এবার কি সত্যি সত্যি অমিত শাহ বেঁধে দেওয়া যে 35টি টার্গেট, সেই টার্গেটে পৌঁছতে পারবে প্রশান্ত কিশোর, যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তিনি এটা বলছেন? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, যেটা বলছিলাম যে সম্প্রতি টাইমস নাও ন্যাশনাল নিউজ চ্যানেল, সর্বভারতীয় নিউজ চ্যানেল, সেখানে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর তিনি বলছেন এই বাংলার কথা। দুটো বিষয়, একটা বলছেন যে সন্দেশখালী ইস্যু যারা রুলিং পার্টি রয়েছে তাদের ক্ষতি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে সন্দেশখালী ইস্যু থাকুক বা না থাকুক, বাংলায় বিজেপির অবস্থা বেশ ভালো। যারা দিল্লিতে বসে ভাবছেন যে বিজেপি বাংলা থেকে হাওয়া হয়ে গেছে, তারা ভুল ভাবছেন। সেটা যেমন একটি বলছেন তিনি যে বাংলায় বিজেপি বেশ শক্তিশালী, এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে তৃণমূল সরকার 12-13 বছর ক্ষমতায় রয়েছে, ফলে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে এবং যে অ্যান্টি ইনকামবেন্সির মোকাবিলা করা তৃণমূলের পক্ষে একটু বেশ কঠিন। কিন্তু তাতেও তিনি বলছেন 2019 সালে যে 18টি আসন, সেটা কিন্তু কমবে না। তিনি যেটা বলছেন যে ফল ডাউন হবে না, বাট
এবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা আরো ভালো হবে। তিনি বাড়বেন বলছেন না, কিন্তু ভালো হবে, এটা দিয়ে বোঝা যাচ্ছে ভালো হবে। তাহলে আমার প্রশ্ন যে অমিত শাহ এ রাজ্যে এসে যে 35টি আসন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, তাহলে কি সেদিকে এগোচ্ছে বিজেপি, বা কি মনে হচ্ছে? সেটা হচ্ছে, দেখো, অমিত শাহ তার মতো করে একটা লক্ষ্যমাত্রা দলের নেতা বা কর্মীদের দিয়ে গেছেন। যেমন একইভাবে নরেন্দ্র মোদী সারা দেশের কর্মীদের, তোমার যদি মনে থাকে লাস্ট যে তাদের ন্যাশনাল কনফারেন্স হলো দিল্লিতে, সারা দেশের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য 200 বা 370-এর লক্ষ্যমাত্রা বিজেপি, এবং সব মিলিয়ে 400 লক্ষ্যমাত্রা দিয়েছেন, যেটা উনি পার্লামেন্টেও বলেছেন বা পরবর্তীকালে ন্যাশনাল কনফারেন্সেও বলেছেন। সেটা তাদের মতো করে বিজেপি প্রচার এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রশান্ত কিশোর। কেন প্রশান্ত কিশোর যখন এই সময়ের কথাটা বলছেন, তখন নিঃসন্দেহে তৃণমূলের কাছে সব থেকে বিড়ম্বনা হচ্ছে সন্দেশখালী। দেখো, সন্দেশখালীতে আমরা রাজনীতি সবসময় একটা পারসেপশনের ওপর চলে, ধারণার ওপর চলে। ফলে সন্দেশখালীতে প্রমাণ তো অনেক দূর, প্রমাণ হোক বা না হোক, আমরা যেটা বারবার করে আলোচনা করছি যে নন্দীগ্রামের যে ঘটনা, যে একাধিক ধর্ষণ বা শিশুদের মেরে ফেলে দেওয়া বা নানাবিধ অভিযোগ, যেটা তৃণমূলের কংগ্রেসের পক্ষে বারবার করে করা হয়েছিল, পরবর্তীকালে সেটা কিন্তু দেখা গেছে যে প্রমাণিত হয়নি যে ওখানে প্রচুর মহিলা রেপ হয়েছিল, বা প্রচুর মেয়ের স্তন কাটা হয়েছিল, বা প্রচুর হলদি নদীতে শিশুদের ভাসিয়ে দেওয়া হয়েছিল, পাচিরে ফেলে দেওয়া হয়েছিল, এরকম কিন্তু কোনো অন্তত তদন্ত বা প্রমাণিত হয়নি। কিন্তু সে সময় পারসেপশন চলে গেছিল যে সিপিএম সরকারের এগেনস্টে, যে সিপিএম সরকার অত্যাচারী, ফলে তার উপরে ভোট হয়ে চলে গেছে। ফলে পারসেপশন রাজনীতিতে একটা বড় বলছেন বিষয়। যে পারসেপশনের কথা তিনি বলছেন যে সন্দেশখালী ইস্যু মানে রুলিং পার্টি ক্ষতি করবে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু তিনি হ্যাঁ, যেটা কারণ বলছেন, ধরো, সন্দেশখালী ইস্যু থাকুক বা না থাকুক, যদি সন্দেশখালী ইস্যু হ্যাঁ, না হতো, এই বিজেপি মানে রাজনৈতিক মানে বর্তমানে বিজেপি বাংলায় বেশ ভালো অবস্থায় আছে। মানে আমার ধরো বক্তব্য হচ্ছে এই জায়গাটায় যে তিনি কি বেসিসে বলছেন। ধরো 2021 সালে যখন প্রশান্ত কিশোর আর কি এখানে আইপ্যাকের দায়িত্বে ছিলেন, বা আইপ্যাকের দায়িত্বে অন্যতম দায়িত্বে ছিলেন, এবং তৃণমূল কংগ্রেস যে 2021 সালে ভোটে জিতলো, তা 2021 থেকে 2024, 2021-এর বিধানসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচন, প্রশান্ত কিশোরের একটা অংশের সাথে আমি একমত, কিন্তু পরের অংশটার সঙ্গে আমি আর কি আমার ডিফার করছি কিছুটা। আমি যেটা বলছি, প্রথম অংশটা হচ্ছে, ধরো এই 2-2.5 বছর বা 3 বছরের মধ্যে যেটা সব থেকে বড় স্কেলে হলো সেটা হচ্ছে দুর্নীতি। ধরো, যখন প্রশান্ত কিশোর আর কি 21-এ ভোটেছে, তখনও দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তখন যে দুর্নীতির অভিযোগ ছিল সেটা হচ্ছে গরু, কয়লা, এই দুর্নীতির অভিযোগগুলো সার্ফেসে এসেছিল। সেটার সঙ্গে আর কি আমজনতা খুব একটা কানেক্টেড ছিল না, বা আমজনতার ইস্যু ছিল না। কিন্তু পরবর্তীকালে 2021-এর পর যে ইস্যুটা সবার আগে এলো সেটা হচ্ছে শিক্ষায় দুর্নীতি। শিক্ষায় দুর্নীতি, এবং সেখানে দেখা গেল মন্ত্রীরা জেলে গেলেন, এবং প্রচুর ছেলে মেয়ে যারা এখনো পর্যন্ত রাস্তায় ধর্ণা দিচ্ছেন। ফলে এটা শুধুমাত্র মন্ত্রীরা, এবং অত আহ, বাংলা প্রথম দেখলো যে একটা মন্ত্রীর বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদে থাকতে পারে, এটা কোনোদিন দেখেনি। দুর্নীতির প্রকার যে কতারও, যে গরু বা কয়লা, আমরা কিন্তু দুর্নীতিটা হচ্ছে এটা লোকের কাছে যেমন আছে, কিন্তু দুর্নীতির অ্যামাউন্ট বা টাকা বা কারো এর থেকে বেরোয়নি, খাটের তলা থেকে বেরোয়নি, বা কোনো টাকা পাওয়া যায়নি। তুমি বলতে পারো দুর্নীতি উঁচু থেকে অর্থাৎ নিচু কোনো প্রশান্ত একটা কিশোর লেভেলে। যেটা বলছে যে অ্যান্টি ইনকামবেন্সি 12-13 বছর হ্যাঁ, ক্ষমতায় রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি। তো আমি দেখো, অ্যান্টি হ্যাঁ, ইনকামবেন্সি আমি এটাই বলছি, অ্যান্টি ইনকামবেন্সি যদি 2021-এ ওর 213টা নিয়ে আসতে পারে 10 বছর ক্ষমতায় থাকার পর, তাহলে হঠাৎ করে অ্যান্টি ইনকামবেন্সি 2 বছর বা 3 বছরে বেড়ে গেল কেন? তারপরে আর কি 2 বছর বা 3 বছর আগেও তো 10টা বছর হয়ে গেছে, তাহলে এই 2 বছরে কি হলো বা 3 বছরে কি হলো, আমরা বরং সেটা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ সেখানে তাহলে অ্যান্টি, আমরা না, আমি বলছি এই অ্যান্টি, ধরো এই 3টে বছরে আমরা কি কি পেয়েছি। আমরা যেমন আগে পেয়েছিলাম কয়লা, গরু, বালি, এরকম নানা দুর্নীতি পেয়েছিলাম, হ্যাঁ, বা সারদা, এগুলো আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা এই 3 বছরে কি কি পেলাম? শিক্ষা দুর্নীতি পেলাম আমরা, পৌরসভা নিয়োগ দুর্নীতি পেলাম, মানে আরো নানা যে বিষয়গুলো, হ্যাঁ, রেশন দুর্নীতি, তারপরে রেশন আরেকটা হচ্ছে কেলেঙ্কারি, রেশন দুর্নীতি। রেশন দুর্নীতি, রেশন হ্যাঁ সেটাই দুর্নীতিতে বলছি। ধরো এগুলো হচ্ছে কি সাধারণ সাধারণ মানুষকে হিট মানুষ, করছে। হ্যাঁ হ্যাঁ,
তারপর হচ্ছে ধরো 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, দুর্নীতি। যেগুলো আর কি জনগণ ভুক্তভোগী হচ্ছে, হুম। সেই জায়গাটা সব থেকে বড় জায়গা। ধরো 100 দিনের কাজ, যদিও তৃণমূল কংগ্রেস এখন নিজেরা টাকা দিয়ে বা সরকার বলছে আমরা দিচ্ছি, কিন্তু এটা তো ঘটনা, লোকে দেখছে যে তৃণমূল নেতার বাড়ি তৈরি হ্যাঁ, এর হয়েছে, এর অথচ পেছনে কিন্তু পাশে। এই যে 100 দিনের টাকা হোক বা আজকে যেটা ঘোষণা করা হলো যে আবাস যোজনার টাকাও সরকার দেবে, এর পেছনে কিন্তু একটা সূক্ষ্ম রাজনীতি আছে। রাজ্য সরকার জানে যে টাকাটা কেন্দ্র আজ ছাড়েনি, কাল ছাড়তে হবে, তখন টাকাটা ওখান থেকে নিয়ে নেওয়া হবে, এটা কিন্তু বলা হচ্ছে। এবং হ্যাঁ, তো টাকাটা কিন্তু কেন্দ্রই দেবে, আপাতত রাজ্য দিয়ে ভোটের সময় বলে এটা একটা মেকআপ দেওয়া হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে বলি যে এই যে ধরো শিক্ষা দুর্নীতি বলো, রেশন দুর্নীতি বলো, যাই হোক, এখানে কিন্তু বামেদেরও একটা বড় ভূমিকা আছে, তাদের যে সমস্ত আইনজীবী রয়েছে, হ্যাঁ, তাদের একটা বড় ভূমিকা আছে। কিন্তু আমার প্রশ্ন এবার অন্য জায়গাতে, প্রশান্ত কিশোর যেটা বলছেন যে বাংলায় বিজেপি বেশ শক্তিশালী, যারা দিল্লিতে বসে ভাবছেন বিজেপি এই বাংলা থেকে নেই কিছু বা চলে গেছে, তারা ভুল ভাবছেন এই কথাটা। তার মানে বিজেপি সংগঠন কি শক্তিশালী হয়েছে, কি বলবে? আগের থেকে বিজেপি অনেক বুথ লেভেলে বাড়িয়েছে, বুথ লেভেলে প্রেজেন্স বিজেপির অনেক বেড়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ধরো বাংলায় সেই অর্থে কংগ্রেস বা সিপিএম এর সেরকম পেনিট্রেশন নেয়নি, দু একটা নির্দিষ্ট এলাকা ছাড়া। সিপিএম বা কংগ্রেস তো নয়, সিপিএম চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিপিএম এর খুব একটা দেখা যায়নি, কারণ ইয়ং জেনারেশন সিপিএম এর মাঠে আছে, ফলে সেটা দেখা যায়নি। পশ্চিমবঙ্গে বিজেপি অমিত শাহ 35টা আসনের টার্গেট ঠিক করে দিলেও সংগঠন কিন্তু সেই পর্যায়ে তখনও ছিল না, কারণ পরবর্তীকালে অমিত শাহ যখনই এসেছে সংগঠন নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন দলের অন্দরে, যে কেন সেই সংগঠন এখনো গড়ে তোলা যায়নি। হ্যাঁ, বিজেপি সংগঠনের চেষ্টা করছে, কিন্তু সেই সংগঠন এখনো গড়ে তোলা যায়নি। কিন্তু সন্দেশখালী তাদের কাছে তুরুপের তাসের মতো নিয়ে এসেছে। ধরো আগে যে সমস্ত বিপ্লব আমরা দেখেছিলাম, সিবিআই বা ইডি যে সমস্ত তদন্ত করছে, সেটা সব জায়গায় তৃণমূল নেত্রী বা দলের নানা সারির নেতারা বলে যাচ্ছে প্রতিহিংসার রাজনীতি, সেটাই তো বলছেন, যে দেখো না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে। এই একটা ইস্যুতে, সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কিন্তু পাল্টা প্রচারে যেতে পারছে না। একদম একদম। কিন্তু আমার 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 আরেকটা জায়গা প্রশ্ন আছে, যে বিজেপির সংগঠন নিয়ে যে কথাটা তুমি বললে, বিজেপির বুথ লেভেল সংগঠন, কিন্তু বিজেপি আরেকটি সংগঠন যেটা একটা বড় ফোর্স হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিভিন্ন জন সমাজ, মানে জনসেবা যেটাকে বলা হয়, অর্থাৎ জনকল্যাণমূলক যে সমস্ত কাজ নিয়ে তারা মাঠে ময়দানে থাকে, সেটা কিন্তু একটা বিরাট ভাবে কাজ করছে। এবং সেটা 2021-এর থেকে যদি 2024, এই 3 বছরে কোথাও কি বেড়েছে মনে হয়, এবং সেটাই আরেকটা ফোর্স হিসেবে কাজ করবে, যেটা 2019 সালের নির্বাচনে একটা বিরাট ফোর্স ব্যাকআপ থেকে কাজ করেছিল সংগঠন, সেটা কি বেড়েছে, কি মনে হচ্ছে? দেখো যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করতে গেছেন সেটা স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের নিয়ে। এবার সংখ্যালঘুদের তুমি যদি দেখো পোলারাইজেশন হয়, তাহলে কাউন্টার পোলারাইজেশনের একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। বিজেপি যে আসনগুলো জিতেছে সেখানে প্রায় 54% হিন্দুদের ভোট কনসলিডেট হয়েছে, যে আসনগুলো বিজেপি জিতেছে। ফলে একটা কনসলিডেশন যে দেখা যাচ্ছে না সেটা নয়। এবং যেখানে হিন্দু ভোটের কনসলিডেশন আছে সেখানে স্বাভাবিকভাবেই আরএসএস এর কারণ কিছু কিছু এলাকায়, আদিবাসী এলাকায় হোক বা প্রত্যন্ত এলাকায় হোক বা তোমার সীমান্ত এলাকার আরএসএস এর সংগঠন অত্যন্ত স্ট্রং। তারা লাগাতার নানা রকম সামাজিক কর্মসূচি নিয়ে এগোন, সেখানে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে এগোন। এবং আমরা একটা সব থেকে বড় যে কর্মসূচি আমরা দেখতে পারলাম সেটা রাম মন্দিরের সময়, যে প্রতিটা বাড়িতে কিন্তু তারা পৌঁছে যেতে পেরেছে, প্রতিটা বাড়িতে তারা প্রসাদ পৌঁছে দিতে পেরেছে। এটা সব থেকে বড় যোগাযোগ তারা পুরো রাজ্য জুড়ে সম্পন্ন করতে আর কি সম্পন্ন করতে পেরেছে। তার মানে তাদের সংগঠনের স্ট্রেংথটা কিন্তু সেখানে বোঝা গেছে, প্রত্যেক বাড়িতে যখন তারা পৌঁছাতে পেরেছে সংগঠনের স্ট্রেংথটা কিন্তু সেখানে বোঝা গেছে। এবার এই যে ধরো সংখ্যালঘু নিয়ে যে রাজনৈতিক চেষ্টা, সেই সংখ্যালঘু রাজনীতিটা কি সত্যি তৃণমূলকে ফল দেবে, নাকি আমরা যেটা দেখেছিলাম সাগরদিঘি মডেলের পর পঞ্চায়েত ভোট, সেখানেও কিন্তু সংখ্যালঘু সব আর কি ভোট তৃণমূলের ঝুলিতে পড়েনি। এটা তৃণমূলের যেমন উদ্বেগ, তার মধ্যখানে তৃণমূলের আরেকটা সলিড ভোট ব্যাংক হচ্ছে মহিলা ভোট ব্যাংক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক মহিলাদের প্রকল্প উনি ঘোষণা করেছেন। এবং আজকেও তুমি দেখলে যে সবাই গিয়ে কি আমার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো মায়েরা কেমন আছেন বলে উনি কানেক্ট করার চেষ্টা করছেন লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে মহিলাদের, কন্যাশ্রীর সঙ্গে মহিলা মহিলা ভোট ব্যাংক তো ওনার কাছে বড় ভোট ব্যাংক। সেখানে কিন্তু সন্দেশখালী
সেটা কিন্তু একটা আর কি বড় দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো সেটা কতটা গেছে না গেছে সেটা বোঝার মতো অবস্থা এখনো নেই। সন্দেশখালীর বাইরে এটা অন্যান্য জেলা বা প্রত্যন্ত এলাকায় কতটা ঢুকেছে, অন্য গ্রামে কতটা ঢুকেছে, সেটা যতক্ষণ না লোকসভা ভোটের রেজাল্ট আসবে বোঝা যাবে না। কিন্তু বিজেপি যেমন বাঘ রক্তের স্বাদ পায়, ঝাঁপিয়ে পড়ে, বিজেপি কিন্তু বুঝেছে যে এটা ফার্টাইল জায়গা, এবং সে হঠাৎ করেই সেটা বেড়ে গেছে। যে অবস্থা থেকে বিজেপি এসেছিল, বিজেপি অনেক বেশি আগের অংশে বিজেপির রাজ্য নেতারা অনেক বেশি সিবিআই বা ইডি এর ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বিজেপি এখন যেহেতু সন্দেশখালী দিয়ে, তুমি দেখো এন্টায়ার ফোকাসটা চলে গেছে সন্দেশখালীতে, এবং সেখানে কেউ না, প্রধানমন্ত্রী তিনি আর কি মার্চের গোড়াতেই 3টে জনসভা করার জন্য হাজির হচ্ছেন। ফলে বিজেপি বুঝেছে এই জমিটা তাদের পক্ষে অনেক উর্বর। এখন দেখা যাক এই আগামী দিনে সেটার সঙ্গে সংগঠনটাকে কিভাবে তারা মিশিয়ে নিয়ে যেতে পারে। একদম, আমরাও সেদিকেই নজর রাখবো। যে প্রশান্ত কিশোর যে কথাটা বললেন, 2019 আর 2024-এ আসন সংখ্যা কি বাড়বে বিজেপি, তারা কি বিজেপির সংগঠন খুব বেড়েছে? আমাদের নজর এখন সেদিকেই থাকবে। আগামী দিনে আরো এই বিষয়ে আমরা আলোচনা করবো। ধন্যবাদ। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।